তাকে ভিন্নভাবে দেখতে হবে, ভিন্ন সুযোগ দিতে হবে। সেখানে আমি মনে করি মোশাররফ করিমের হাসিটাই অনেক বেশি ওষুধের কাজ করে, যেটা কোনো ডাক্তারি বা মেডিকেলাইজেশন করে না। তাকে দেখে মানুষ উৎসাহিত হয়, সেই দুঃখের মধ্যেও তারা হাসতে পারায়। এর চেয়ে বড় চিকিৎসা হতে পারে না। সেই জন্যই আমার যখন ডায়ালিসিস বললে বন্ধ করো ডায়ালিসিস, আমার করে যেমনি করে হোক আমি যে অন্তকে তাদেরকে সালাম জানায় আসি। আজকে আমাদের এই যে আছে, ফরহাদ বলেছেন যে বিভিন্ন একটু আমাদের হয়তো উল্টা পুল্টা ভাবে সব ছবি এখানে। ফরহাদ মাদের অনেকদিন আগে গণস্বাস্থ্যে যখন ছিল একটা ভালোই লিখেছিল, কার্ল মার্কসের একটা মহা উদ্ধৃতি সে পোস্টার বানিয়েছিলেন যে সব ভালো কথা বলা হয়ে গেছে, সেটাকে কাজে পরিণত করতে হবে। আজকে কিছু লোক তারা কষ্টে থাকবে, আমরা কিছু লোক অতি সুখে থাকবো, সেটা হতে পারে না। আমার অজান্তে আমাকে ব্যথা দেবে, আমার অজান্তেই ব্যথা দেবে। আমাদের দেশে হয়তো আমরা বহু মোশাররফ করিম তৈরি করতে পারবো না, কিন্তু মোশাররফ করিমের ওই হাসিটা, তার কথাটা আমাদের অনেককে উজ্জীবিত করে, অনেককে উজ্জীবিত করে। তার যদি সে এই যে ভলেন্টিয়াররা আজকে আছে, তাকে হাতটা বাড়িয়ে দেওয়া, সিম্পলি হাত বাড়িয়ে দিলেই দেখা যায় অর্ধেক প্রতিবন্ধের হয়ে যাবে। আজকে তাদের জন্য ভিন্ন ধরনের আমরা যদি ট্রেনিং এর ব্যবস্থা করি, তার প্রত্যেকের এমপ্লয়মেন্ট হতে পারে। আমি সেটা আরো সাথীকে বলেছি, শিক্ষিত বেকার থাকবে কেন? আজকে বেকার থাকাটাও একটা প্রতিবন্ধিতা। কাজ নেই, লেখাপড়া শিখেছি, কিছুই করতে পারি না, এখানে আত্মহত্যার হার বেড়েছে। এটা জাতির জন্য মহা দুর্ভাগ্যজনক। আমার ছেলেটা মেয়েটাকে এত কষ্ট করে পড়িয়েছি, সে আত্মহত্যা করছে। কারণ এই হতাশা, এই হতাশার মধ্যে আমাদের মোশাররফ করিমই হল আশা। আমি যে জন্য বারে বারে তার কথাটা বলছি, আমি খুব বেশি সিনেমাটা দেখি না, তারটার মধ্যে যদি দেখি আমার কাছে মনে হয় তিনি সে আশা জাগায় আমাকে, সে আশা জাগায়। ফরহাদ তো দার্শনিক, ফরহাদ কি যে না, ফরহাদের একটাই সমস্যা, তার অনেক বেশি গুণ আছে, অনেক বেশি গুণ, আপনারা অনেকে জানেন না। সেই দেশ, এইটাও একরকম প্রতিবন্ধিতা, এত বেশি ঘোরাঘুরি থাকা, এটা হজম করতে পারে না। আবার রাজনৈতিক মন্ত্রীরা, নেতারা এটাকে হজম করতে পারে না। আমরা, কারণ আমি যখন দেখি তার অনেক বেশি উজ্জ্বলতা রয়েছে, ওই আলোতে আমি যেন ম্রিয়মান হয়ে যাই। সেই জন্যই ফরহাদকে আমরা মানতে পারি না, আসলে অন্য কোনো কারণ নেই। ফরহাদের অতিরিক্ত ঘোরাঘুরি তার প্রতিবন্ধিতার কারণ। আজকে আমাদেরকে প্রতিবন্ধিতার জন্য ওই যে বলল, আমাদের সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে কারো কষ্ট থাকবে না। যেটা আমার ইব্রাহিম বলছে, কল্যাণকর রাষ্ট্র। আজকে আমার রাষ্ট্রের দায়িত্ব এটা। এই যে দেখেন আমার বয়স আছে, আমিও প্রতিবন্ধী হয়ে গেছি, আসতে পারি না, আমাকে একজনের ঠেলে আনতে হলো, আমি তো প্রতিবন্ধী, কিন্তু আমার মাথা তো ঠিক আছে। সুতরাং সবকিছু যে কেবল ডাক্তারি চালাতে হবে না, মানবিক সাইড থেকে। প্রতিবন্ধিতার মূল চিকিৎসা হল মানবিক চিকিৎসা। মানুষকে, আমাকে তাকে ভালোবাসতে শেখা, ভালোবাসাটাই হলো সবচেয়ে প্রতিবন্ধিতার বড় চিকিৎসা। তার জন্য তার মানে আমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমি পট করে যখন আমার এই করে আমাকে ওই ছেলেটাকে ধৈর্য ধরে বসে থাকতে হয়, আমাকে ধরে যাতে হুইল চেয়ারে বসতে পারি। তারপর দেখেন আমি তো স্বাভাবিক কথাই বলতে পারি, দেখতে পারি আপনাদেরকে। তা আমাদের কি হবে, প্রতিবন্ধিতার রোগ নয়, সে মানসিক বলেন, বুদ্ধি বলেন, কিছু না, একটু সে ভিন্ন ধরনের চিন্তা করে, সে ভিন্নভাবে হাসে, ভিন্নভাবে হাসে। আজকে আমার একটা আশা যে মোশাররফ করিম এইসব নিয়ে দু চারটা ফিল্ম করবে, মানুষের সেটার জন্য আমাদের সহমর্মিতা উদ্যোগ যাবে। সহমর্মিতা, আমরা একে অপরের জন্য ধৈর্য ধরবো, একটুই করবো, তাহলে একটাই হবে। রাষ্ট্রের দায়িত্ব আসলে, কিন্তু রাষ্ট্র তো ফেসিস্ট রাষ্ট্র ভাই, রাষ্ট্র তো নিজেই প্রতিবন্ধী।
সেতে যে প্রতিবন্ধী সেই হলো প্রকৃত প্রতিবন্ধী, আমরা না, আপনারা না। সে আমাকে প্রতিবন্ধী করে রাখতে চায়, আমার আওয়াজ বন্ধ রাখতে চায়, আমাকে কথা বলতে না দেওয়াটা, এটাই সবচেয়ে বড় ফেসিজম। আমাকে রাস্তায় বের হতে না দেওয়া, আমি হাঁটতে পারলে মুখে কথা এক কাজে আর একটা গুলি করে দেওয়া, এইসবের জন্য আমাদের আজকে বলেন যে আমরা একে অপরকে সাহায্য করতে হবে। তো এই ব্যাপারে দুটো জিনিস, একটা ভালোবাসতে হবে, তাকে একটু ধৈর্য ধরতে হবে, তাকে এই করতে হবে। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আত্মহত্যা করছে, এটি সবচেয়ে বড় প্রতিবন্ধিতা, মানসিক প্রতি শেখারে। এইসবের জন্য আমাদের সবার সম্মিলিত উদ্যোগ দরকার। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে আমার ধারণা আমরা এটাকে অতিক্রম করতে পারবো। আমি একটাই বলি, শেষ করি। চন্দনা বলে আমাদের এক বন্ধু বান্ধবী ছিল, সেখানে অনেক লেখাপড়া জানা, সে এক বিদেশি ছেলের প্রেমে পড়ে বিয়ে টিয়ে করে বাংলাদেশ ছেড়ে চলে গেল ইংল্যান্ডে। তাদের একটা বাচ্চা ছিল আমার ছেলের বয়সী, সে কারো কথা শুনে না, সে বড় করে দেওয়ালে উঠে যায়, সে নাকি প্রতিবন্ধী। আমি বলছি, যেই ছেলে এইভাবে উঠতে পারে সে কি করে প্রতিবন্ধী হয়? তাকে বিলেতে একটা স্পেশাল স্কুলে সে একটা হোটেলের ম্যানেজার হয়ে গেছে। সে একদিন আমাকে সার্ভ করে বলছে যে, চাচা আমি কিন্তু এই হোটেলের ম্যানেজার, আই এম সার্ভিং ইউ। আর আমাকে জিজ্ঞাসা করে, আমি কি প্রতিবন্ধী? আমি দেশ প্রতিবন্ধী তুমি না। তার জন্য দেশের রাষ্ট্রের বিনয় প্রয়োজন দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি খুব দুঃখিত যে আমি প্রথম থেকে থাকতে পারিনি। বিশেষত আমি এগেইন মাই মোশাররফ করিম না, আসলে আমি একজন বক্ততা, সে আমার বয়স অনেক ছোট, কিন্তু আমি তাকে দেখি তখন আমার আশা জাগে বলে। সবাইকে ধন্যবাদ। আপনারা জানতে চাইছিলেন চট্টগ্রামের ব্যাপারে, বোধহয় ডাক্তার জাফরুল্লাহ ভাই বাড়ি কিন্তু চট্টগ্রাম জেলায় রাঙ্গুনিয়া থানায়, নওগাঁ থানায়, আর তার প্রতিবেশী থানার নাম হাটাদারি, ওখানে কিন্তু এই অধমের দম্ভ। আমরা প্রতিবেশী, আমরা প্রতিবন্ধী না, কিন্তু প্রতিবেশী। আর আমাদের ফারহাদ মাদার ভাই বাড়ি কিন্তু সুজারাম থানা, বৃহত্তর নোয়াখালী, বিশুদ্ধ নোয়াখালী, একদম প্রকৃত খাঁটি নির্ভেজাল নোয়াখালীর লোক। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। শুধু এই নশ্বর পৃথিবীতে কিছু মানুষ আসে ক্ষণকালের জন্য, কিন্তু তাদের কর্মের মধ্য দিয়ে তারা রয়ে যান অমর। মানুষের মনে আসন কেড়ে নেন নিজের মর্যাদা ও যোগ্যতা বলে অনুজের জন্য তারা রেখে যান তাদের পদচিহ্ন। আপনারা অর্গানাইজ করেছেন বাবা, একটু দাঁড়ান, আপনারা এসে একটা ছবি তোলেন। এই মিন্টু ভাই, মিন্টু কই বাবা? এই যে নাজবুল, আপনার ডু সামথিং ফাউন্ডেশনের কয়েকজনকে নিয়ে আসেন, যারা নেতৃস্থানীয় এইচআরএ ফাউন্ডেশনে যারা আসেন তাদেরকে নিয়ে আসেন। আমরা দাঁড়াই, আরো মুরব্বী একজনকে ডাকেন, এই ছবিগুলো আপনারা রাখেন, এটা কাজে লাগবে। ওই যে মোশাররফ করিম ভাই বলেছে প্রচার, এই প্রচারে অনেক কাজে লাগবে। একবারে না করালে দুইবার নিবেন, দুইবারে না করালে তিনবার নিবেন, যারাই চায় তারা আসতে পারে। আমরা আগে একটু অ্যাওয়ার্ডটা দিয়ে দিই, তারপর ছবি তুলে দিবেন, অনেক জায়গায় জায়গায় করতে অ্যাওয়ার্ড দিবেন। রাইট, এটা বলবেন তো। আমরা অ্যাওয়ার্ডটা দিয়ে তারপর ছবি তুলি স্যার। হ্যাঁ, শিওর শিওর। জি স্যার। সবাই অ্যাওয়ার্ড হাতে দিন। এই কাপগুলো নিয়ে যান, এই চায়ের কাপগুলো একটু খাওয়া হয়। ভলান্টিয়ার ভাইরা আজকে যাদের আয়োজনে আজকে ডিজেবল লাইফ মেকার, আমি দর্শক দয়া করে সবাই একটু আসনে বসুন প্লিজ, সবাই নিজের আসনগুলো গ্রহণ করুন। সবাই একটু শৃঙ্খলা বজায় রাখো, সবাই নিজ নিজ আসনগুলোতে একটু বসুন দয়া করে। আমরা ছবি তোলার জন্য পরের সময় দিব, আপনারা যদি দয়া করে এখন একটু আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করার জন্য সহযোগিতা করেন। সবাই কাইন্ডলি একটু বসুন। ওকে, আচ্ছা, আমাদের আজকের প্রোগ্রামের মেইন আকর্ষণ যে আমরা হচ্ছে একটা ডিজেবল ফ্যামিলিকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব ইনশাআল্লাহ। বন্ধু প্রতিবন্ধী ডিএমডি পরিবার, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। ডিএমডি পরিবার, আপনারা দয়া করে মঞ্চে একটু আসুন। আছে নিয়ে আসবে।
আচ্ছা, এই পরিবার ডিএমডি রোগে আক্রান্ত। আমরা ওনাদের মুখ থেকেই ওনাদের অবস্থা জেনে নেবো যে আসলে ওনারা কতটুকু কি ফেস করেছে এই রোগের জন্য। আমরা ডিএমডি রোগের কোনো জানতাম না। আমার বড় বোন, আমরা 3 বোন। আমরা 3 বোন। প্রথম বোনের বিয়া হয় 2000 সালে। 2000 সালে বিয়া হওয়ার পরে যে বাচ্চা জন্ম নিয়ে 2001 সাল। 2001 সালে বাচ্চা জন্ম নিয়েছে 10 ছেলের মতো একটা ছেলে। তখন উনার 9 বছর বয়স হয়, স্কুলে লেখাপড়া করে মুছতেও যায়। তখন আমার ওই ছেলের মতো আমার এই ছেলে তো আর মানে অসুস্থ হয়ে কেউ বুঝতে পারে না। তখন এই বাচ্চাটা হঠাৎ করে জ্বর উঠার পর যেমন তার আত্মশিকুলির মতন শুকনা হয়ে যায়, জ্বরটা উঠে জ্বরটা ছাড়ে, কিন্তু এই রোগটা আর ছাড়ে না। তখন পাওয়ার খুশিটা আনলে শুকায় চিকন হয়। তখন অনেক ডাক্তার জাকারি ক্লিনিক, ফিটনেসিনা, নর্থ ইস্ট অনেকগুলা দেখাইছেন। দেখানোর পরে তার 12-13 লক্ষ টাকা খরচ করছিল। করার পরে দিয়ে উসমানী মেডিকেল লাস্টে গিয়ে হামাইছেন। মানির পরে ডাক্তার বলে বলছেন যে এটা ডিএমডি রোগ। তবে আপনার গুরুত্ব দিচ্ছেন না যে ডিএমডি রোগে কি রকম হয়েছে বা কোন কারণে এটা রোগ আইছে, এটা আপনার কোনো গুরুত্ব দিচ্ছেন না। গুরুত্ব না দেওয়ার কারণে আমরা 3টা বই বসবাস করিয়া 27শে রমজান আমার বড় ছেলে 16 বছর বয়সে মারা গেছে। আমি অত্যন্ত দুঃখিত যাতে আমি বাংলাদেশে কোনো চিকিৎসার কোনো পাইছি না। বাট আমার যে বড় বোন তার 7টা ছেলে, একটা বলে জন্ম 7টা ছেলের মাঝে তার প্রথম ছেলে মারা গেছে আমার ছেলে 13 দিনের দিন ওই মা রুগী। আর এর আগে 2 বছর আগে তার 22 ছেলে মারা গেছে। অন্তত তার 2টা ছেলে আছে এই ডিএমডি রোগে আক্রান্ত। এরপরে আমি লাগে আমার 3 নম্বর পয়েন্ট, কারণ আমরা তো মার যে টুকু হয় তখন তো বাচ্চা লোক সবাই আশা করে যে একটা বাচ্চা যদি হয় আমরা 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা গড়িয়ে তুলতে পারি, লেখাপড়া করতে পারি, সমাজের মতো সমাজ গড়িয়ে তুলতে পারি। তখন আমরা গরিব মানুষ তো মনে করি সেটাই তো আমরা লাগি ভবিষ্যৎ, আর আমরা লাগি না দেশের জন্য তো ভবিষ্যৎ। তখন এটা রোগের লাগে আমরা কোনো ডাক্তারের কাছে কোনো সহযোগিতা পাইছি না, না হওয়ার কারণে আমরা বাচ্চা ডিএমডি রোগে আক্রান্ত হয়েছে। তখন আমার একটাই দাবি যে বাংলাদেশের ঘরে ঘরে ডিএমডি রোগ আছে কিনা একটা পরীক্ষা নেওয়ার আর বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন বা ডাক্তারের কাছে আমার আকুল আবেদন এই রোগের চিকিৎসাটা যাতে গুরুত্ব বাংলাদেশের পায়। আর যদি আমরা মতন মারা যাতে না হারায় বাচ্চার কুল, আর এটিমের মতন মা ভিখারির মতন না ঘুরায়, যাতে আমার বড় বইনের অর্থ সম্পদ অনেকগুলো আছে, বলার মতন বাসা নেই। আজ এই কোন রাস্তার ভিখারি, আজকে ওনারে রাস্তায় ভিক্ষা বলে ভিক্ষা পায় না, মানুষের বলে কি জোয়ান নিয়ে তুমি এখানে ভিক্ষা করো। কিন্তু কোনের 4টা ছেলে, একটা ছেলে আমার মায়ের বয়স্ক মহিলা, কিন্তু করার কোনো আশ্বাস না পাইয়া পানি ভাত খাওয়াইয়া রাখছে, কিন্তু কোনো সুযোগ সুবিধা পায় না যে কোন কারণে গেলে চিকিৎসা হইব। তখন একটা ডাক্তারে উসমানী মেডিকেল বলছেন যে মাজরা তুইয়া যাওয়ার লাগে। তখন আমার পাশের গ্রামের একটা মেয়ের ছেলে ওইরকম হয়েছে, তারা ইন্ডিয়া তুইয়া গেছে। ইন্ডিয়া তুইয়া যাওয়ার পরে কোনো চিকিৎসায় কোনো সুচিকিৎসা পাইছে না, কারণে আমরাও আর পাইছি না, যাতে আমরা গরিব মানুষ টাকা পেমেন্ট করি। আমার একটাও দাবি বাংলাদেশের যে সরকারের কাছে বা আমার সব সদস্যর কাছে যাতে এই চিকিৎসাটা বাংলাদেশে আনার জন্য, এই চিকিৎসার কারণে আজকে আমরা মা হারা হয়েছি, আর অন্যান্য মারা যাতে না হারা হয়েছে কাছ থেকে। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত মাননীয় ব্যক্তিবর্গ, আমি এই ছেলের হতভাগা বাবা, সমাজের কাছে আমরা অত্যন্ত ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত রয়েছি। ওরা বলে সমাজের কিছু কুসংস্কার লোক আছে, ওরা বলে নাকি আমাদের সন্তানরা ওরা পাপের বছর। আসলে ওরা চিন্তা করা উচিত, যিনি এই সন্তানকে আমাদের গর্ভধারণ করে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, উনি জানেন এই ছেলেদেরকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আসলে কি সত্য কথা বলতে, ওটা যারা সমাজের কিছু লোক সংখ্যা কুসংস্কার মানুষ এভাবে অপবাদ দিচ্ছে, আসলে ঠিক না। কারণ আমরা তো জেনে শুনে কোনো পাপ করতে চাই না,
আর পাপী সন্তানের জন্ম দিতে চাই না, কারণ ওরা চায় যে সমাজে যে সব লোক কথাবার্তা বলতেছে মনে মনে কষ্ট হয় যে আল্লাহ আমাদের গর্বের যে সন্তান আপনারা দিয়েছেন, সমাজে অনেক লোক বলতেছে যে ওরা আমাদের পাপের বসে লাগে। আসলে সত্য কথা কি, এটা বলা ঠিক না, কারণ সমাজের কাছে আমিও বলবো এটা আপনাদের ভুল ধারণা। কেউ জেনে শুনে পাপ করে না, পাপী সন্তান জন্ম দিতে চায়ও না। আপনারা যে এতগুলো বছর বলেছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা যেন ভবিষ্যতে এরকম কথা কাউকে বলবেন না। আল্লাহ তাআলা বলেছেন যে কারো মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা। তাই আপনারা কঠোরভাবে কোনো কথা না বলে আপনারা মনে করবেন যে এটা কোনো পাপের বসে না। আল্লাহ নিজে জানেন যে বাচ্চাদের কিভাবে উনি সৃষ্টি করে দিয়েছেন, উনি জানেন। তাই আপনাদের কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলাদেশের যারা জননাট্য ব্যক্তি আছেন সবার কাছে আমার আকুল আবেদন, এরকম কোন রোগের চিকিৎসা যদি বাংলাদেশের ভিতরে থাকে অবশ্যই সে একটা স্বাস্থ্য কেন্দ্র এবং একটা হসপিটাল করার জন্য আমি সবার কাছে আকুল আবেদন করছি। আর যার উদ্যোগে আমাদের দুর্গম পথ এগিয়ে আসা, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ, সিলেটের সন্তান জনাব মোহাম্মদ আরশ আলী ভাই। ওনার হাত ধরে আমাদের এতটুকু পথ এগিয়ে আসা, আর ওনার সাহায্য সুবিধায় আমার সন্তানের চিকিৎসার আশা এবং সুস্থ হওয়ার একটা আশা করছি। ওনাকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমি মনে করছি আজকের এই আয়োজন সভায় যদি কোনো পুরস্কার দেওয়া হয় তাহলে আমি মনে করছি ওনাকেই সর্বপ্রথম পুরস্কারটা ওনার হাতে তুলে দেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তবে এই রোগের যে আক্রান্ত হয়েছে কোন ডাক্তারের যেমন কোনো পরামর্শ দেন না, ওরটা আরশ আলী ভাইয়ের সাথে আমার 1 বছর আগে যোগাযোগ হয়। তার ওর সাথে আমার অন্য নাম্বার থেকে আমি তার সাথে যোগাযোগ হয়, ওর কারণে বলেন যে তার একটা এয়ার ফাউন্ডেশন আছে, ওখানে একটা সহযোগিতা পাইবা। তখন আরশ আলী ভাই দেশে আসার পর আমার লোকের যোগাযোগ করেন যে তুমি তিনো ফ্যামিলি একটা হইলে মনে করো যে আমরা একটা সহযোগিতা নিতে পারি বা আমরা পরীক্ষা নিতে পারি যে এই রোগটা হইতে কি হয়েছে বা এই রোগের কেন চিকিৎসা নাই বা ডাক্তারের কি বলছে সমাধান। তখন তাই আমরা লিয়াকে একটা ইউটিউব চ্যানেল করছি, আত্মীয় স্বজনরা কি বলছে বা আত্মীয় স্বজনরা কোন নজরে চাইছে। তখন আরশ আলী ভাইয়া আমরা এখন আপনার কাছে প্রশ্ন করলে আমরা উত্তর দিলাম, দেওয়ার পরে তাই আন্তরিকভাবে এটা দুঃখিত হইয়া তাই চ্যানেলটা খুলতে বাধ্যতা হইলাম, যাতে জনগণের ফানের যায় আর জনগণ সজাগ হয় আর বাংলাদেশের এই চিকিৎসা দ্রুতভাবে হয় আর যাতে এরা মা অসহায় না করে আর সমাজের কাছে তারা হইয়া না থাকে ওর জন্য। আমি আবার আসছি আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই প্রতিবন্ধী তারা আমার সাথে আসছে, এরা হলো ওই মার্টিন, যে 17 বছরের মার্টিন, আমার কাছে এরাই মার্টিন। আর প্রথম এই যে মহিলা যারা কথা কয়ে গেলেন ডিএমডি পরিবার, তাদের আমরা বলতেছি এরা হলো জর্জ ফ্লুইড আমার কাছে। এখন যদি বাংলাদেশ এটা মনে করেন তাহলে এই ক্যাম্পেইনটা করে করে পৌঁছে যাবে। আমরা প্রতিবন্ধীর দিকে সম্মান জানাতে কোনো টাকা পয়সা রাখি না, শুধু মনের ব্যাপার। এখন আমি তো আবার শেষ করতে আমার কাছ থেকে একই যে এটা আমি আশা করি আপনারাই করতে পারবেন। জেনারেল ইব্রাহিম শাহ আর আমাদের সবার, আমি আর বলবো না জনপ্রিয়, আমাদের সবার মনের একটা মোশাররফ করিম, এই পরিবারের অন্তত যান পাশে আছে কিনা এই খবরটা দেওয়ার জন্য মানুষের কাছে আপনারা চেষ্টা করবেন। আর আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমি একজন সিলেটি, আমার নাতনি, ওনার নাতনি, আমার নাতনি, এই প্রতিবন্ধী ফলাগঞ্জ প্রতিবন্ধী গার্জিয়ান দেখে নিয়ে আপনাদের সবার জন্য যে যারা সিলেটে যে বা সিলেট কেন মানে বাংলাদেশের যে কোনো দুর্যোগে যারা কষ্ট করেছেন গিয়েছেন, এখানে সাংবাদিক আছেন, অনেকেই অনেক জায়গা থেকে আসেন, এখানে আমরা সবার পরিচয় দিতে পারছি না, যারাই গিয়েছেন সবাইকে আমাদের বোনরা, এই বোন বলবে, সবাই মারা আপনাদেরকে পিঠা সন্দেশ বানিয়ে দিয়েছি, এর পিছনে খবরটা বলবে। আর একদম লাস্টে আপনাদের জন্য সবার জন্য একটা চমক আছে, সবাই তো জানি ব্যস্ততা, একটা চমক আছে যেটা হয়তো আপনারা অনেকে সামনাসামনি দেখেন না, ইউটিউবে দেখছেন। আমার মনে হয় মোশাররফ করিম ভাই হয়তো এমন চমক দেখেন নাই, একজন হুইল চেয়ারে বসা আপনাদেরকে নাচ দেখেন।
আমি ইউটিউবে দেখেছি অন্য দেশে, বাঙালির এই প্রথম দেখলাম থেকে আমার এই আজকের প্রোগ্রামে যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, সে নাচ দেখাবে এবং সে আমাদের যে প্ল্যান ইউটিউব চ্যানেল অলরেডি আমি কিছু কাজ শুরু করে দিচ্ছি, সে হবে আমাদের উপস্থাপক, নাকি বাংলায় বলে এডিটর, এবং সে প্রেজেন্ট করবে শোটা। এবং আমাদের লিমন, আমি আশা করি মোশাররফ ভাইয়ের নাম জানেন, লিমন আর বিনু তারা এই চ্যানেলটা চালাবেন। এখানে আমি এই আশায় যে এদেরকে প্রমোট করার জন্য, মানুষের কাছে চেনানোর জন্য আপনার মতো আপনি একা পারবেন, কিন্তু আপনি আরো অনেকে উৎসাহিত করবেন, যেরকম বব গিল্ডক, এখানে অনেকে বব গিল্ডকের নাম জানেন, আপনিও নিশ্চয়ই জানবেন, যেভাবে শত শত হাজার হাজার শিল্পীদের উৎসাহিত করছিল, ডু দে নো ইটস ক্রিসমাস, ডু দে নো ইটস ক্রিসমাস, হ্যাঁ? এভাবে না, এই দুজনকে পরিচয় করা দেওয়ার জন্য আপনারা যদি 10-5 মিনিট সময় মাঝে মধ্যে দেন, আপনাদের মুখটা যদি ওই চ্যানেলে আসে, অনেক মানুষ এই যে পিতা সুন্দর সাথে একটু বলে আমরা এরপরে কাজ আমি করে দিচ্ছি সহজ করার জন্য। আমরা এই যারা সেবা দিয়ে আসছে ভলান্টিয়ার হিসেবে ড্রেসটা তুলে দিব, এবং ওনারা বলতে চান বলবেন, আপনারা সৌন্দর্যদের দেখার জন্য এটি আমার উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল দর্শকবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা সিলেটকে এখানে তুলে ধরছি কারণ কিছুদিন আগে সিলেটে বন্যা হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই বন্যা আসলে আপনারা কিভাবে দেখেছেন জানি না, আপনারা হয়তো ইউটিউব, ফেসবুক এবং টিভি চ্যানেলে দেখেছেন। আমরা সরাসরি দেখেছি, মানে চাক্ষুষ যেটা, আমরা নিজেই সেই বন্যা কবলিত মানুষের পাশে গিয়েছি। সেটা আমরা কার, লাইটেস অথবা এগুলোতে না, আমরা গিয়েছি পিকআপে, ট্রলারে, নৌকায়, কোমর পর্যন্ত পানি ছিল তখন। মানুষজন আশ্রয় নিয়েছিল বিভিন্ন কলেজ, ভার্সিটিতে, বাসাবাড়ি প্লাবিত। যাই হোক, সেই দুর্যোগ থেকে আমরা এখন উঠে দাঁড়িয়েছি। আপনারা অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন সে সময়, অনেকেই সেখানে আমাদের মতো করে নৌকাতে করে গিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন। তাদের আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকে সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের জন্য একটু মিষ্টিমুখ, মানে সিলেটের ঐতিহ্য পিঠা নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনারা খুশি হবেন। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা অনেক কথা শুনেছেন, আর কথাগুলো আমাদের সবার জন্য খুবই মূল্যবান ছিল, কারণ আমাদের স্যার আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি ভালো জানেন, লাইফ এক্সপিরিয়েন্স আমাদের চেয়ে অনেক বেশি। এখন আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামের সেকেন্ড সেগমেন্টে আমরা এন্ট্রি করছি। সেটা হচ্ছে আজকের প্রোগ্রামের মেইন, যাদেরকে নিয়ে, যাদের জন্য আমাদের আজকের প্রোগ্রামটা করা, তারা হচ্ছে যে যারা বন্যা কবলিত মানুষদের পাশে, সিলেটের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে আমরা কিছু থ্যাংক গিভিং সেরিমনির মাধ্যমে আমরা একটু সম্মান জানাতে যাচ্ছি। বেসিক্যালি তাদের ভালোবাসা বা তাদের হচ্ছে কাজটা তো কোনোভাবেই সেই পর্যায়ে আমরা সম্মাননা জানাতে পারবো না, বাট তাও আমাদের ছোট কন্ট্রিবিউশন, আমাদের ছোট ইচ্ছা তাদেরকে কিছুটা উৎসাহিত করা। ঠিক আছে, তো ফার্স্টে আমি হচ্ছে যারা যারা আমাদের নমিনেটেড হয়েছে, আমি প্রত্যেকটা অর্গানাইজেশনের নাম বলছি, আপনারা কাইন্ডলি একটু ধৈর্য ধরে শুনবেন। আচ্ছা, যদি এখানে যদি সবাই প্রেজেন্ট থাকে তাহলে আমি নাম অ্যানাউন্স করার পরে আপনারা কাইন্ডলি এসে অ্যাওয়ার্ডটা স্যারদের কাছ থেকে নিয়ে নেবেন। প্রথমেই আমি যে অর্গানাইজেশনের নাম ঘোষণা করছি সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশের কোনো প্রতিনিধি কি আছে? কয়জন হবে বাবা? এই যে ভাই পাঁচজন করে একবারে ডেকে দেন, সময়টা বাঁচবে। এরপর কানেক্ট দ্য ডটস, সেভ সিলেট, তাশরিফ স্কোয়াড,
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এই 5টা অর্গানাইজেশন কি আছে? কাইন্ডলি আপনারা একটু মঞ্চে চলে আসুন। অনেকে এখানে আসতে পারেন নাই, উপস্থিত হতে পারেন নাই, যারা উপস্থিত তারা একটু মঞ্চে চলে আসবেন। অনুরোধ রাখবেন। টেবিলের সামনে রাখেন। পাঁচজনকে আবার একটু অ্যানাউন্স করে মেড ইন বাংলাদেশ, সেভ সিলেট, কানেক্ট দ্য ডটস, তাশরিফ স্কয়ার। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এই 5টা অর্গানাইজেশন কি আছে এখানে? আচ্ছা, তারপরে যদি উদাহরণ না থাকেন আমরা পরবর্তী সিরিয়াল থেকে দেখতে থাকি। 100 ফাউন্ডেশন, 100 গরিব নেওয়াজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, উইজারে মদিনা ওয়েলফেয়ার সোসাইটি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডু সামথিং ফাউন্ডেশন, ডু সামথিং ফাউন্ডেশন, আপনার সামনে তো দেওয়া সকল দেখেন না এখানে তো সামনে দেখেন এই যে ভাই আবির ভাই ওইখানে রেখা একটা একটা করে এইভাবে হয় না ওটা কি দেখি 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 ওখান থেকে নিন না স্যার নাম তো অনেকগুলো হচ্ছে। খাজা নাজিমউদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। যে ভাই এখান থেকে দিল তুমি আচ্ছা, যারা উপস্থিত আছেন তারা also একটু বলবেন, আওয়াজ দিবেন। আর যারা উপস্থিত নেই তাদের তারা তো সামনে দিলে হয় স্যার। এই যে ভাই প্রেসটা। সামনে দিলে তো ভালো হয় স্যার, সামনে দিলে এখান থেকে দিলে ভালো হয়, ওইখান থেকে দিলে ভালো হয়, আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা তখন সেফ সিলেক্টকে পেয়েছি, সেফ সিলেক্টকে অনুরোধ করবো তার কাছ থেকে আরেকটা বুঝে নেওয়ার জন্য। এরপর হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এটা কি আছে? খাজা গরিব নেওয়াজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আচ্ছা, তাহলে কারা কারা আছে? যেমন তাই লইলে বেশ সবাই সুন্দর করে, ঠিক আছে ওদের কিভাবে দেখবো দর্শক, এটা তো তারা লাগিয়ে দিচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। এখানে রাখা যাবে উপরে আমার সামনে না আসলে ওটাই গুলজারের মদিনা। এখন পুরস্কার নিচ্ছে গুলজারের মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সবাই একটু ট্যাগ করি, আমাদের কি তালিকাতে কষ্ট হচ্ছে? মুফতি শেখ সাব্বির আহমেদ, মনির মিল্লার, মনোয়ার হোসেন ডিপজল, ঢাকা ইউনিভার্সিটি 100তম ব্যাচ, সেফ সিলেট। সেফ সিলেট এত দেরি কেন? আমি থার্ডের নাম দেখেছি সেফ সিলেট। ঢাকা ইউনিভার্সিটি 100তম ব্যাচ, ডু সামথিং ফাউন্ডেশন, ফোন নিয়ে ঠাস করে সামনে ঢুকেন না। হ্যালো এই যে ওকে ধন্যবাদ ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি 100তম ব্যাচ। এই মুহূর্তে প্রেস নেওয়ার জন্য আমি অনুরোধ করছি ঢাকা ইউনিভার্সিটি 100তম ব্যাচ। দূর থেকে নিয়ে ছবি আচ্ছা, আমি একটু আনন্দের সাথে বলতে চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি 100তম ব্যাচ আমার ছোট বোনের ব্যাচ। আমার ছোট বোন ঢাকা ইউনিভার্সিটির 100তম ব্যাচের স্টুডেন্ট।
Okay, thank you. Congratulations. নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। নিজের বলার মতো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। প্রেস দেন আমাকে। নিজের বলার মতো গল্প আছে? এরপরে কি আছে? জ্ঞানের আলো পাঠাঘর। জ্ঞানের আলো পাঠাঘর। হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন। হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন। কিশোর একতা। কিশোর একতা। জ্ঞানের আলো আসছে। এইগুলো সবাই আসছে। সাইয়েদ আয়েশা ফাউন্ডেশন। সাইয়েদ আয়েশা ফাউন্ডেশন। কিশোর একতা। কিশোর একতা এসেছে? সাউথার্ন চ্যারিটি ফাউন্ডেশন। সাউথার্ন চ্যারিটি ফাউন্ডেশন। Youth Net for Climate Justice. ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ Syed Aisha Foundation. ভাইয়া ফোন নিয়ে সামনে যাবেন না এই যে একটু খাবো না আপনারা Monir Millat from Ekattur Television. Monir Millat from Ekattur Television. Youth Net for Climate Justice. এই যে মনির মিল্লাত, এই যে মনির মিল্লাত। সাভার সম্মিলিত স্বেচ্ছাসেবী জোট আছে? সাভার সম্মিলিত স্বেচ্ছাসেবী জোট। ডক্টর নাজমুল ইসলাম। ডক্টর নাজমুল ইসলাম from Do Something Foundation. ডক্টর নাজমুল ইসলাম। Humanity first. Humanity first. Humanity first. Youth Net for Climate Justice. Humanity first. সাভার সম্মিলিত স্বেচ্ছাসেবী জোট। মঞ্জুরানী এক্সপ্রেস বাংলাদেশ। মঞ্জুরানী এক্সপ্রেস বাংলাদেশ। হৃদস্পন্দন। হৃদস্পন্দন। Kiss Humanity Foundation. Humanity first. হৃদস্পন্দন। Kiss Humanity Foundation. হৃদস্পন্দন। তৌহিদ আফ্রিদি। শারিফ স্কয়ার। তাসরিফ স্কয়ার। মঞ্জুরানী এক্সপ্রেস বাংলাদেশ। মঞ্জুরানী এক্সপ্রেস বাংলাদেশ। ব্যারিস্টার সাইয়েদ সাইদুল হক সুমন। ব্যারিস্টার সাইয়েদ সাইদুল হক সুমন। সিলেট ম্যাগাজিন আমির হোসেন সাগর। সিলেট ম্যাগাজিন। সিলেট ম্যাগাজিন। সিলেট ম্যাগাজিন আমির হোসেন সাগর। মুফতি শেখ সাবির আহমেদ। মুফতি শেখ সাবির আহমেদ।
মুফতি শেখ সাবির আহমেদ, MA অনন্ত It's Humanity Foundation. আচ্ছা, কেউ অ্যাওয়ার্ড পায়নি এরকম কোন অর্গানাইজেশন কি এখন আছে? কাইন্ডলি একটু মঞ্চে আসুন। অ্যাওয়ার্ড পাননি এরকম কোন অর্গানাইজেশন কি এখনো পর্যন্ত আছে? আদিত্য আলম, HMB ফাউন্ডেশন, আদিত্য আলম ভাই হাতটা সরান ভাই। এই যে ভাই, হ্যালো, এই যে ফোন নিয়ে সামনে না আসি। আচ্ছা শুনুন, আচ্ছা অ্যাওয়ার্ড পাইনি এরকম অর্গানাইজেশন কি আর আছে? থাকলে কাইন্ডলি আপনি একটু ডেস্কে যোগাযোগ করুন। শোয়েব আলী 71 টিভি ক্যামেরাম্যান, আপনি কি আছেন? এখানে আছে। দেখেন হাম যে মসজিদ ইউকে এই ড্রেসটা কাইন্ডলি একটু দিবেন। দেখেন আপনারা খুঁজে পাইছিলাম না ভাই, আপনার নাম আচ্ছা, আমাদের অ্যাওয়ার্ড উইনিং সেরিমনি অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আপনারা কাইন্ডলি একটু বসুন। সবাই কাইন্ডলি একটু বসুন। সবাই কাইন্ডলি একটু শৃঙ্খলা বজায় রেখে আরেকটু ধৈর্য ধরুন। জি বলতে স্যার, আপনারা এই সাথে ডক্টর পুলিশ বলছিলেন। আচ্ছা, গেস্টদের সিটগুলো সামনের রোটা আমি একটু ফাঁকা করবো। এখানে গেস্টরা বসবে, কাইন্ডলি সামনের রোটা একটু ফাঁকা করে দেবো। কাইন্ডলি আমরা সামনের রোটা একটু ফাঁকা করে দেবো। সামনে সোফাগুলো, এখানে গেস্টরা বসবে। ভলান্টিয়াররা তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা সামনের সোফাগুলো একটু ফাঁকা করে দাও। নার্গিস, তাবাসসুম, সামনে সোফাগুলো একটু ফাঁকা করে দাও। নাম বলেন, আর একটা প্রমাণ বলুন। সিলেটের ডক্টর খলিল ভাই এখন প্রেস দিবে। সুন্দর করে বলেন, এই পরে আর নামটা আবার বলেন। কাইন্ডলি ভলান্টিয়াররা তোমরা একটু শৃঙ্খলা বজায় রাখার কাজ করো।
ডক্টর খলিল এখন টেস্ট করবে ডক্টর খলিল। দেখি রাশেদ রাশেদ জেনারেল মামা ছবিটা লাগবে আমার। হ্যাঁ ছবিটা আমার লাগবে প্লিজ। ভাই একটু 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 ক্যামেরা প্লিজ। আমরা কি মোশাররফ ভাই দেখতে পারতেছি? একটু 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 ভাই মোশাররফ ভাই আবার একটু একটু ক্যামেরা বিট্রে করতেছে আমার সাথে, মানে একটু আরেকটু দিচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ, একটু একটু ধরেন। হ্যাঁ মোশাররফ ভাই ছেড়ে দিচ্ছেন। আচ্ছা আমাদের ভলান্টিয়াররা সাবজেক্টে একটু আসন গ্রহণ করছেন, সাবজেক্টে একটু সামনে সভাগুলোতে একটু বসতে সাহায্য করুন। ভলান্টিয়াররা সাবজেক্টে ইনস্ট্রাকশন আচ্ছা যারা ছবি তুলছে প্লিজ, যারা ছবি তুলছে একটু বসে স্যার আপনারা কাইন্ডলি একটু বসেন। স্যার আপনাদের সাথে একটু গ্রুপ ফটো হবে তো আপনারা কাইন্ডলি একটু আপনাদের আচ্ছা ডু সামথিং ফাউন্ডেশন ঘোষণা দাও। ডু সামথিং না এই সবাই দয়া করে আগে সিটে বসেন, আমি ঘোষণা দিচ্ছি। সবাই বসেন। আপু ইউনিভার্সিটির ভলান্টিয়ার গুলো আগে হ্যাঁ আমি ঘোষণা দিচ্ছি। স্যার আপনারা একটু বসবেন না, সবাই একটু স্টেজ থেকে নেমে যান, বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটির ভলান্টিয়ার কারা আছো? আচ্ছা সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা ছবি তুলতে স্টেজে আসছেন আপনারা দয়া করে আমাদের মানে সম্মানিত গেস্টরা যখন স্টেজ থেকে নেমে যাবে তখন আপনারা ছবি তোলার সুযোগ করতে পারবেন। দয়া করে ছবি তোলার জন্য স্টেজে আসবেন। ভাই ভালো ক্যামেরা কার? গণবিশ্ববিদ্যালয়ের যারা স্বেচ্ছাসেবী এসেছেন গণবিশ্ববিদ্যালয় থেকে তারা এখন অনুষ্ঠান করছেন এবং আমাদের সম্মানিত আচ্ছা ইউনিভার্সিটির বাইরে আর কেউ থাকবেন? ইউনিভার্সিটির বাইরে গণবিশ্ববিদ্যালয়ের বাইরে কেউ স্টেজে থাকবেন না। যাদের নাম অ্যানাউন্স করা হবে শুধুমাত্র তারা স্টেজে আসবেন, বাকি কেউ ছবি তুলতে করছে। ডু সামথিং ফাউন্ডেশন এবং গণবিশ্ববিদ্যালয়ের ভলান্টিয়াররা অ্যাসোসিয়েশন রেডি থাকবে। ডু সামথিং ফাউন্ডেশন, ডু সামথিং ফাউন্ডেশনের সবাই রেডি থাকবে। আচ্ছা মোবাইল কই তোদের? ডু সামথিং ফাউন্ডেশনের সবাইকে মঞ্চের পাশাপাশি থাকার জন্য অনুরোধ করছি। তুমি রেডি বললে ওরা হাসবে। তুমি রেডি বললে গণবিশ্ববিদ্যালয়ের পরে ডু সামথিং ফাউন্ডেশন মঞ্চে আসবে। আমরা এদিক দিয়ে উল্টো পাশ দিয়ে নেমে যাবো, উল্টো পাশে আরেকটা সিঁড়ি আছে, আমরা ওদিকটাই নেমে যাবো।